আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে, তোমাদের যে বাংলাতে বসে বসে বই আছে, এ বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটি হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এই অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে বহু নির্বাচনী প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমরা একটু লক্ষ্য করো, আমাদের প্রথম নাম্বার যে বহু নির্বাচনী প্রশ্ন, বাংলাদেশের ঔপনিবেশিক যুগ বলা হয় কোনটি? গ নাম্বার অ্যান্সার রাইট, 1757 থেকে 1947। 2 নাম্বার, সোনারগাঁও এর পানাম নগর ছিল। এখানে ঘ নাম্বার অ্যান্সার রাইট, অর্থাৎ তিনটাই সঠিক অ্যান্সার। সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল ইউরোপীয় আধিপত্যর রীতিতে তৈরি ইরামেতের সারিবদ্ধ রূপ, একই সাথে হচ্ছে চওড়া পথের ধারে নিরাপত্তার জন্য রক্ষিত পরিবহন। 3 এবং 4-এর জন্য একটা উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা। 3 নম্বর প্রশ্ন দেখো, আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান? ঘ নাম্বার অ্যান্সার রাইট, বাংলাদেশের জাতীয় জাদুঘর। 4 নম্বর প্রশ্ন, আজাদ সাহেবের শিক্ষার্থীদের এ ধরনের ভবন পরিদর্শনের কারণ হলো? ঘ নাম্বার অ্যান্সার রাইট, অর্থাৎ এখানে তিনটাই সঠিক অ্যান্সার। জমিদারদের নিত্য বাহ্য দ্রব্যাদি প্রদর্শন, একই সাথে ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো, বিভিন্ন আমলে ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তোমরা একটু লক্ষ্য করো, আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা, আমরা এই সৃজনশীল প্রশ্ন এখন সমাধান করব। তো একটা উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা। এর আলোকে ক খ গ ঘ। তো ক নাম্বার প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি কোথায় অবস্থিত ছিল? কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি হচ্ছে অবস্থিত ছিল। খ নাম্বার, প্রত্নরত্ন বলতে কি বোঝায়? বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয়। তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ। এর প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান। প্রত্নতাত্ত্বিকের মতে অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রী ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়ন হল হচ্ছে প্রত্নতত্ত্ব। বাংলার প্রত্নতত্ত্ব চর্চার সূচনা হয় 19 শতকের হচ্ছে দ্বিতীয় ভাগে। গ নাম্বার, তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো। তারা যে স্থানটি পরিদর্শন করে সেটি সোনারগাঁও। প্রত্ন নিদর্শনের কারণে এই শহরের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। সোনারগাঁয়ে পানাম নগরে ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত নির্মাণ করেন। পানামা নগরে এখনও এরকম 52টি ইমারত টিকে আছে। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলো চারপাশ ঘিরে পরীক্ষা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মোগল স্থাপত্যের প্রভাব রয়েছে। পানামার আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে। এগুলো তৈরি করেছিল স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দবহন পোত্তরের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। ঘ নাম্বার প্রশ্ন দেখো, বামা তাদের কোথায় নিয়ে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। অনর্ব ও অর্পার মামা তাদেরকে জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে। বাংলাদেশের পুরাকৃতিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। অনর্ব ও অর্পার মামা তাদেরকে এসব প্রত্ন সম্পদ দেখাতে গিয়ে তারা সেগুলো দেখে দেশের পুরো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করত। ঢাকায় জাতীয় জাদুঘর ছাড়াও দেশের বিভিন্ন জাদুঘরে রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। জাতীয় জাদুঘরের গ্যালারিতে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসন আমলে বেশ কিছু প্রত্ন সম্পদ। কোনো আঞ্চলিক জাদুঘর ও সমগ্র শালায় নানা প্রত্ন নিদর্শনে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংরক্ষণশালায় জমিদারের পুরনো প্রাসাদে অবস্থিত। জমিদার ব্যবহার করা নানা দ্রব্য ও তাদের সমগ্র প্রত্ন সম্পদ সেখানে প্রদর্শিত করা হয়। উল্লেখিত জাদুঘর ও সংরক্ষণশালাগুলোতে অনর্ব অপরার মামা তাদের নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে।